আচ্ছা, যাই হোক, আমাদের লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার একটা কুইক একটা ফ্ল্যাশব্যাক থাকবে আমাদের প্রথম আলোচনায় খুব অল্প সময়ের মধ্যে, এবং তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে যে এসইওটা আমরা কেন শিখতেছি, এসইওর ইম্পর্টেন্সটা কি রকম, আর এসইও দিয়ে কি কি করা যায় তার মোটামুটি একটা ছোট্ট একটা ধারণা। আর পাশাপাশি আমাদের এটা দিয়ে আমাদের আর্নিং এর প্ল্যাটফর্মগুলো আমরা কিভাবে তৈরি করতে পারবো এই বিষয়ে খুবই অল্প কিছু আলোচনা হয়েছিল, কারণ টাইম কভার হতে মানে টাইমগুলো কভার হচ্ছিল না আমাদের। আর আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে আমাদের অনেক লম্বা কিছু আলোচনা হবে, যেটা কিনা আমাদের এই কোর্সের একটা বিশেষ সময়। ঠিক আছে? মানে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারটা সেট করতে পারি, এবং আমাদের এই ক্যারিয়ার সেট করতে গেলে কি কি প্ল্যাটফর্ম আছে আমাদের আর্নিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম শব্দটা কিন্তু বারবার আসবে আমাদের কথায়, আর্নিং প্ল্যাটফর্ম, মানি মেকিং মানি, হ্যাঁ, মানে মানি মেকিং অপরচুনিটি যেগুলো। এই আর্নিং প্ল্যাটফর্ম কত ধরনের হতে পারে এবং কি কি ওয়েতে আমাদের ক্যারিয়ারগুলোকে আমরা সেট করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা বিশাল বড় লম্বা কিছু আলোচনা আছে, যেটা কিনা আমাদের তারপরে পরে আমরা আমাদের রিয়েল কাজে নামার জন্য আমরা হ্যাঁ আমরা প্রিপেয়ার হব। তো তার আগে এসইও টাই হচ্ছে আমাদের মূল অনলাইন বিজনেসের মূল চাবিকাঠিটি বলা হচ্ছে এখানে এসইও। আর এসইও যদি আমাদের সঠিক একদম মানে সলিড একটা কনসেপ্ট যদি আমাদের থাকে, তাহলে বাকি যে কোনো প্ল্যাটফর্মে আমাদের কাজ করতে গেলে অনেক সহায়ক হবে। আর অন্যান্য যে সমস্ত আমাদের কাজগুলো আছে সেগুলো হচ্ছে ছোট ছোট বিভিন্ন টুলস নিয়ে কাজ করতে হবে আমাদের। এগুলো আমাদের হচ্ছে সাপোর্টিং এলিমেন্টস হিসেবে কাজ করবে। যেমন এখানে ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং এর জন্য আছে এখানে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে। এগুলো ইটস ওয়ান কাইন্ড অফ সাপোর্টিং টুলস হিসেবে কাজ করবে আমাদের বিজনেসটায়, অথবা কোনো বায়ারের বা কোনো ক্লায়েন্টসের আন্ডার কাজ করার জন্য। ঠিক আছে? বাট মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা হাউ উই ক্যান রিচ টু আওয়ার মেসিভ নাম্বার অফ অডিয়েন্স অথবা ট্রাফিক, এর জন্য আমাদেরকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে? তো এসইও নিয়ে আমাদের ছোট্ট আর কিছু ব্যাপার আছে, এগুলো দেখি আমরা। এর মধ্যে অনেক আলোচনা আমরা গত ক্লাসে করে ফেলেছি, সো কাজেই আজকে এটার উপর বেশিক্ষণ আমরা স্টে করব না। ঠিক আছে? তো এসইও নিয়ে আমরা গত ক্লাসে এটা বলেছিলাম যে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট এবং বেসিক ইন্ট্রোডাকশন। এই গুগলটাকে নিয়ে আমাদের বারবার কেন আলোচনা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর ইম্পর্টেন্স অফ এসইও, আমাদের এখানে বিশাল বড় একটা হিউজ মার্কেট, এখানে ইনভেস্টমেন্ট যেটা হয় একমাত্র গুগল বা সার্চ ইঞ্জিনের উপরে, সেটা নিয়ে আমাদের ছোট্ট একটা এখানে একটা পেজ দেখানো হয়েছিল, যেখানে কত বিলিয়ন ডলারের মার্কেট এই এসইওটা। ঠিক আছে? আর এখানে মেইনলি যেটা বলা হয় যে ডিজিটাল মার্কেটিং এর মেইন সাবজেক্টটাই হচ্ছে এখানে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এটা কেন বলি আমরা মেইন ডিজিটাল মার্কেটিং, তার কারণ হচ্ছে যে আমরা টার্গেট অডিয়েন্স এখান থেকে অ্যাচিভ করতে পারি। টার্গেট অডিয়েন্স তার মানে হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল অন্য যে সকল বিজনেস মিডিয়াগুলো আছে বা মার্কেটিং মিডিয়াগুলো, মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, এগুলোতে কিন্তু একটা ব্লাইন্ডলি ইন জেনারেল সবার জন্যই করা হয়। যেমনটা ফর এক্সাম্পল এই যে এখন নির্বাচনের সময় আসছে, হ্যাঁ, এখানে মাইকিং হচ্ছে, এইখানে পোস্টার লাগানো হচ্ছে, ব্যানার লাগানো হচ্ছে, বাট এইখানে কিন্তু কোনো টার্গেট অডিয়েন্স নাই। যে ভোটার সে নিজেও সেও দেখতেছে, যে ভোটার না সেও দেখতেছে। হ্যাঁ, মানে এইখানে কিন্তু মানে ইন জেনারেল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলা হয় এগুলো। এটা টিভিতে বিজ্ঞাপন দিলেন আপনি, এখন টিভির বিজ্ঞাপন ফর এক্সাম্পল আপনার টি শার্ট বিক্রি করবেন, এখন টি শার্ট, এখন টিভির অডিয়েন্স তো এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, ছেলে মেয়ে বুড়ো সবাই আছে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি নিজে কিন্তু টের পাচ্ছেন না, বা আপনার জন্য এটা মানে কি বলে আপনি মনিটাইজ করতে পারবেন না যে আপনার এই বিজ্ঞাপনটা অ্যাকচুয়ালি আপনার যে টার্গেট অডিয়েন্স সেখানে রিচ করলো কি করলো না। একজন বৃদ্ধ সে টি শার্টের বিজ্ঞাপন, তাহলে কি হবে? হবে না। একজন বাচ্চা ছেলে যার কিনা এখনো মানে যার কিনা এখন কার্টুন দেখার বয়স, সে টিভিতে বিজ্ঞাপন দেখছে যে ফ্যাশন ডিজাইন নিয়ে। মানে এই যে একটা ম্যাসিভ নাম্বার অফ আমাদের যে বিজনেস স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু একমাত্র এই ডিজিটাল মার্কেটিং এর এসইওর মধ্যেই সম্ভব, যে আমরা একদম টার্গেট সেট করে করে আপনার কোন এলাকার, কোন এজের, কোন বয়সের, এটা কোন জেন্ডার, মেল না ফিমেল,
হ্যাঁ, টার্গেট করে করে আমরা মার্কেটিং করতে পারি। ঠিক আছে, এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, এটা আমি আপনাকে পরে দেখাবো, যে আপনার এই মার্কেটিংটা আসার পর এটা কতজন লোক এটা ভিউ করলো, কতজন লোক আপনার এখানে ফুলফিল করলো, এই রিপোর্টটাও আপনার কাছে একদম মানে ইন ডিটেইলস আপনি পাচ্ছেন। যেমন একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ যখন নাকি র‍্যাঙ্ক আপ করানো হয়, তখন ওইখানে পার ডে কতজন ভিজিটরস আসে এবং কতজনে এনগেজমেন্ট হয়। এনগেজমেন্ট বলতে সে কোনো না কোনো ভাবে এই সাইটটাতে ক্লিক করছে, অথবা কোনো না কোনো ভাবে সে এই সাইটটা নিয়ে অনেকক্ষণ স্টাডি করছে। ইভেন আপনি শুনলে আরো আশ্চর্য হবেন যে একটা ওয়েব পেজ, এখানের যে অডিয়েন্সের ইন্টারাকশন বলে এটাকে, বা ভিজিটরস ইন্টারাকশন কিরকম ছিল। একটা গুগল কেন র‍্যাঙ্ক আপ করে, অন্যটাকে কেন র‍্যাঙ্ক আপ করে না? গুগলের একটা পেজ র‍্যাঙ্ক আপ করার পেছনে কি কি ফ্যাক্টরস থাকে, কোন কোন ফ্যাক্টরস গুলো থাকার পরে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমার কাজটা ঠিক হচ্ছে। এটা নিশ্চয়ই এটা এখানে একটা ম্যাট্রিক্স আছে, এখানে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা তাড়াতাড়ি, তার মানে আমরা তাড়াতাড়ি আমাদের পেজগুলোকে বা আমাদের মার্কেট প্লেসগুলোকে আমরা র‍্যাঙ্ক আপ করতে পারবো আমাদের নিজেদেরকে, তাই না? মানে এখানে অ্যালগরিদম গুলো কি কি, এগুলো আমাদের কিছু আলোচনা আছে, এগুলো আমাদের জানতে হবে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য সুপার লেজার, এই জন্য বলছিলাম ইটস দ্য সুপার লেজার ট্রাফিক। হ্যাঁ, আমরা একদম একদম কি বলে যে মানে একদম স্পেসিফিক অডিয়েন্স আমরা এখানে টানতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে আরেকটা সুবিধা হচ্ছে যে এই এসইও তে একমাত্র তারাই আপনার অডিয়েন্স যারা কিনা কেনার ইন্টেনশন নিয়ে আপনার সাইটে ঢুকছে, বা এটা জানার উদ্দেশ্য নিয়ে তারা সাইটে ঢুকছে। মানে আপনি একটা জিনিস তৈরি করে রাখছেন, আমার নিজের চাহিদায় আমি নিজে সার্চ করে আপনাকে খুঁজে বের করে একটা অ্যাকশন ফিল করবো আমি, ঠিক আছে না? তো দ্যাট মিনস এখানে কিন্তু টিভির বিজ্ঞাপনের চাইতে আমাদের এই সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপনগুলোর কিন্তু এটা যে মনিটাইজেশনটা, এটা কিন্তু অনেক অনেক কিন্তু একদম স্পেসিফিক, তাই না? অযথা একটা মানুষ কিন্তু আপনার গুগলে সার্চ করে তার সময় নষ্ট করে সে কিন্তু সার্চ করবে না যে যে where is click value outsourcing and online shopping, ঠিক আছে? দ্যাট মিনস where is click value outsourcing and online shopping, এই শব্দটা নিয়ে এসে যখন সার্চ করে আপনি বুঝতে হবে আপনাকে যে তার কোন একটা পারপাস আছে যেটা কিনা আমার বিজনেসের সাথে রিলেটেড, তাই না? এই আর কি। তো যাই হোক, এবং এইখানে আমাদের হাই কনভার্সন রেট, এই সিপিআর যেটা, বা সরি মানে কনভার্সন রেট বলতে আমরা কি বোঝাচ্ছি? এনগেজমেন্ট এবং কনভার্সন রেট। আপনার যদি এখানে যেমন আমাদের এই ক্লিক ভ্যালি, এটা দৈনিক সামনে দিয়ে অন্তত কয়েক হাজার লোক যাতায়াত করতেছে, এরা সবাই কি আমার বিজনেসের ইন্টারেস্টেড? অবশ্যই না। একমাত্র তারাই যারা কিনা ভেতরে ঢুকে একটা প্রোডাক্ট কিনে, অথবা একটা কোর্সে ভর্তি হয়, অথবা আমাদের সাথে অন্য একটা বিজনেস পারপাস নিয়ে তারা যখন কথা বলে, দ্যাট মিনস সে একটা আমাদের অ্যাকশন ফুলফিল করলো। আপনি বিজ্ঞাপন দিলেন এই মানে হ্যান্ডফোনটা, ঠিক আছে? এখন হ্যান্ডফোনের বিজ্ঞাপন দিলেন, সবাই দেখলো গেল, ঠিক আছে ভালো কথা, বাট যখন কিনলো তখনই বলা হয় এটাকে কনভার্সন রেট, বা আপনার মানে কনভার্ট করতে পারেন আপনি, ঠিক আছে? সো এটা হাই কনভার্সন রেট কথা হচ্ছে যে যতজন লোক আপনার অ্যাকশনটা ফুলফিল করার মাধ্যমে আপনার বিজনেসের কোনো না কোনো ভাবে আপনি বেনিফিটেড হচ্ছেন, ঠিক আছে? আর হচ্ছে এখানে কিছুই হলো না, আপনার কোনো প্রোডাক্ট কেউ কিনলো না, বা আপনার কোনো অ্যাকশন ফুলফিল না, বাট তারপরে আরেকটা সুবিধা আছে যেটা, সেটা হচ্ছে যে আপনার এখানে অ্যাট লিস্ট একটা স্ট্রং, আপনার কি বলছেন, সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু। আপনি এই ক্লিক ভ্যালু শব্দটা, অথবা আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এখানে। যেমন আপনি একটা কম্পিউটার কিনতে চাচ্ছেন, আপনি ল্যাপটপ কিনতে চাচ্ছেন, তাই না? তাহলে আপনি কি বলে সার্চ দিতে পারবেন গুগলে? এটা গুগলের সার্চ পেজ। এখান থেকে আপনি চাচ্ছেন যে ল্যাপটপ প্রাইস ইন BANGLADESH বাংলাদেশ 2019। আচ্ছা, এটা দেওয়ার পরে দেখেন এখানে যে যে সার্চের মধ্যে আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে যারা দেখাচ্ছে, এখানে কিন্তু দেখবেন এখানে এই যে startech.com, তারপর এখানে কি দ্য ডেইলি স্টার.net, আচ্ছা এটা আমাদের একটা নিউজ আর্টিকেল। এখানে bagdoom.com, এটা একটা ই-কমার্স সাইট, ঠিক আছে? সো আমার কাছে মনে হচ্ছে এই যে টপ র‍্যাঙ্কে আছে এটা কি startech.com। এখন startech.com আপনি তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনলেন না,
আমরা একটু দেখি এখানে অন্য একটা ডিফারেন্ট ট্যাবে এটা ওপেন করে দেখছি। এখন এই startech.com, এই startech.com তারা এখানে কি করে, ল্যাপটপ বিক্রি করে, তাই না? এখন আপনি এখানে জাস্ট দেখলেন, দেখার পর কোন ল্যাপটপটার কি প্রাইস সবকিছু ঠিক আছে, বাট আপনি কিনলেন, আপনি ব্যাক করে বেরিয়ে গেলেন অথবা এটা ক্লোজ করে আপনি চলে আসলেন। এখন এই যে আমি একবার যে তার সাইটে ঢুকলাম, তার কিন্তু এখানে অলরেডি একটা ইনকাম হয়ে গেছে। আমি কিন্তু কিছুই কিনলাম না তার তার সাইট থেকে। দ্যাট মিনস কোনো না কোনো ভাবে তার সাইটে তার যে মনিটাইজেশন পেজ যেটা আছে ওই পেজে সে সে কিন্তু ঠিকই ধরে নিচ্ছে যে এই আইপি থেকে, এই জোন থেকে একটা ভিজিটর আমার সাইটে ঢুকছিল, এবং সে কতক্ষণ স্টে করছে সেটাও তার এখানে থাকবে। এবং আরো বড় কথা হচ্ছে এই startech.com আমার জীবনেও আমি এদের কোম্পানির কোনো নাম এর আগে আমার জানা ছিল না, কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন যখনই আমি আজকে না কিনলে পরবর্তী যেদিনই কিনি একটা ল্যাপটপ কিনতে গেলে আমার মাথায় কিন্তু এই startech.com শব্দটা কিন্তু আসবে, যে কোথাও জানি আমি শুনছি বোধ এই নামটা। দ্যাট মিনস কি, এটা কোনো না কোনো ভাবে একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে যাচ্ছে তাদের। এবং এই যে একটা পরিচিতি, এটা কিভাবে মানে এটা কিন্তু একমাত্র এসইওর মাধ্যমেই সম্ভব। ঠিক আছে, তো এটাই বলছিলাম এখানে। আর হচ্ছে এখানে যে there is no other easiest way to rank up the in Google। আচ্ছা, এটা জাস্ট একটা মানে প্রমোট করার জন্য যে মানে এর চাইতে সহজ ভাবে আর গুগল র্যাঙ্ক আপ করার মতো আর অন্য কোনো অ্যাক্টিভিটিস নাই এসইও তে, যে এসইও শিখার পরে যা করা সম্ভব। ঠিক আছে, আর সার্প নিয়ে কথা বলছিলাম এখানে। সার্পের মধ্যে এখানে সার্চ ইন দ্য রেজাল্ট পেজ নিয়ে কথা বলেছিলাম আমাদের লাস্ট ক্লাসে, যে কিওয়ার্ড, এখানে সার্চ বক্স থাকবে, এখানে অর্গানিক এবং স্পন্সর থাকবে। লাস্ট ক্লাস আমাদের অনেক জিজ্ঞেস করেছিল এখানে হোয়াট ইজ অর্গানিক। ঠিক আছে, যাই হোক, এবং এখানে ইমেজ, ভিডিও, নিউজ এগুলো থাকে। তারপর এখানে দেখো আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, আমরা এখানে কথা বলছিলাম যে স্পাইডার বট অথবা এখানে রোবট নিয়ে, হ্যাঁ, বা ক্রলার, এগুলো তারা সার্চ ইঞ্জিনে তারা সিগন্যাল পাঠায়, হ্যাঁ, বিভিন্ন এগুলো থাকবে। এগুলো আপনারা দিয়ে দিব আমি, ঠিক আছে, এই ফাইলগুলো দিয়ে দিব, আপনার বাসায় নিয়ে পড়বেন। এবং কি কি ধরনের এখানে সার্চ ইঞ্জিন গুলো আছে এখানে, ইয়াহু, বিং, বাইডু, ইয়ান্ডেক্স, duckduckgo.com, হ্যাঁ, এটসেট্রা। তো যাই হোক, আর এখানে র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে আমাদের কিছু কথা আছে আজকে। আমরা এই যে যেমন একটু আগে বলছিলাম যে নিশ্চয়ই এখানে এমন কোন একটা টেকনিক আছে যে টেকনিক গুলো অ্যাপ্লাই না করলে র্যাঙ্ক আপ করা সম্ভব না। তাই যদি হতো, তা না হলে কিন্তু যদি কোনো একটা ফ্যাক্টর যদি এখানে অ্যাপ্লাই করতে না হতো, তাহলে সবাই যার যার মতো কাজ করতো এবং সবারটাই কোনো না কোনো ভাবে র্যাঙ্ক আপ হইতো। এখানে কোনো স্ট্র্যাটেজি যদি না থাকতো আর কি, বা গুগল যদি ওই ধরনের কোনো একটা পলিসি মেক না করতো। শুধু একটাই আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এখানে ওই যে স্পন্সর যেটা, এটা নিজস্ব এর আর কোনো ধরনের স্ট্র্যাটেজি মেক করার দরকার নাই। বাট স্পন্সর দিয়ে আপনি কতদিন থাকবেন র্যাঙ্কিং ওয়ানে, আপনার কোম্পানি ডেলিও হয়ে যাবে। ঠিক আছে, যেমন স্পন্সর বলতে আমরা কি বোঝাচ্ছি, যেমন এখানে আমরা কি দিয়ে সার্চ করা যায়, যেমন আচ্ছা, যেমন travelegency.com, ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সি বাংলাদেশ চলে আসে। ঠিক আছে, দেখি এখানে কি আছে। এখানে সবগুলোই অর্গানিক ট্রাভেল এজেন্সি। এগুলো সবই আর্টিকেল বা ব্লগ, এখানে কোনো ইয়ে নাই। যাই হোক, এগুলো অনেক সময় ডিস্টার্ব করে, যেমন আমি একটা ছোট্ট একটা দিয়ে রাখছি এখানে, স্ক্রিনশট দিয়ে রাখছিলাম এখানে। যেমন এয়ার টিকিট বুকিং এজেন্সি ইন বাংলাদেশ, এই যে আমরা এখানে দেখতেছি একটা পেজ, এয়ার টিকিট বুকিং এজেন্সি ইন বাংলাদেশ। এটা সার্চ করার পরে এই যে প্রথম র্যাঙ্ক একদম ওয়ানে বাংলাদেশ টিকিট, তারপরে এখানে একটা পাইপলাইন দিচ্ছে, এখানে পাইপ দিয়ে, তারপরে এখানে দেখছে এখানে স্মার্ট সার্চ, এই যে ছোট্ট করে এখানে যে একটা অংশ আছে, এখানে অ্যাড লেখা আছে, অ্যাড লেখা আছে, তাই না? তো এটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের স্পন্সর করা। দ্যাট মিনস এই অংশটুকু দেখা মানে আমরা বুঝতে পারবো যে এই ভদ্রলোক সে নিঃসন্দেহে কোনো এসইও না করেই একদম সরাসরি গুগলকে পে করে সে র্যাঙ্ক ওয়ানে চলে আসছে। ঠিক আছে,
এরকম যদি আমরা কখনো কোনো জায়গায় অ্যাড যদি লেখা দেখি, কোনো একটা সার্চ ইঞ্জিনের যদি বাম পাশে এরকম যদি লেখা থাকে যে অ্যাড, তাহলে বুঝবো আমরা এটা না না না, গুগলকে টাকা পে করে সে র্যাঙ্ক 1 এ আছে, নাম্বার 1 এ। ঠিক আছে, মানে র্যাঙ্ক বলতে যেমন যেমন আমরা যেমন ক্লাস বলে রোল নাম্বার কার কত, ঠিক আছে, যার রোল নাম্বার 1 সে হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্ট। আর র্যাঙ্ক এটা আমি যতটুকু বুঝছি যে প্রথম পাতায় থাকতে হবে, তা না হলে তো দেখবো না। না প্রথম দেখবেন, পাতায় সবার উপরে একটা টার্গেট আসবে। হ্যাঁ ঠিক আছে। র্যাঙ্ক আপ কথা হচ্ছে যে এই যে একটা পাইল করা থাকে, এখানে লাখ লাখ কোটি কোটি যে বিভিন্ন যে আমাদের ওয়েবসাইট গুলো, এগুলো আমরা কিন্তু প্রথমে মাত্র একদম ফার্স্ট পেজের প্রথম 2-4টাই দেখি, এরপর কিন্তু নেক্সট পেজ ক্লিক করলে আমাদের লাস্ট পর্যন্ত কিন্তু যায় না। হ্যাঁ 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 না, যেটা অ্যাড সেটা তো অ্যাডই, যেটা অ্যাড সেটা হয়তো বা সে তার কোনো একটা ল্যান্ডিং পেজ অথবা কোনো একটা স্ট্যাটিক পেজ বা একটা ব্লগ সে এখানে অ্যাড দিয়ে রাখছে এখানে, বাট অ্যাকচুয়ালি আর বাকি যেগুলো সব কিন্তু আমাদের অর্গানিক, আমাদের যা আমাদের ফাইট করে বা যা যা টেকনিক অ্যাপ্লাই করে আমাদেরকে এখানে আসতে হয়েছে। ঠিক আছে, তো ওটা বলতে চাচ্ছিলাম আমি যে অ্যাড থাকা মানে হচ্ছে এটা হচ্ছে স্পন্সর্ড, আর যদি অ্যাড না থাকে তখন বুঝতে হবে যে সে অর্গানিকের মাধ্যমে অর্গানিক রিসার্চ করে সে গুগলে চলে আসছে এখানে। ঠিক আছে, তো যাই হোক, তো এখন ফ্যাক্টরস গুলো কি কি, অ্যাকচুয়ালি এইটা খুবই সিক্রেট বিষয়, এটা গুগল একমাত্র গুগলই জানে যে সে কোন বেসিসে কাকে আগে দেবে, কাকে পরে নেবে, কাকে ফার্স্ট পেজ আনবে, কাকে 20 নাম্বার পেজ আনবে। ঠিক আছে, তবে আমরা যারা নাকি এসইও নিয়ে কাজ করি এই ইন্ডাস্ট্রিতে, আমরা বলা যায় যে যদি এই কয়েকটা বিষয় যদি কারো ঠিক থাকে তাহলে মোটামুটি এনশিওর করা যায় যে আর বাকিগুলো আমাদের অনেকটুকু সহায়ক হবে র্যাঙ্ক পাওয়ার জন্য। তার মধ্যে সর্বপ্রথম যেটা, যেমন গুগলে there are more than 200 factors. Google doesn't disclose their ranking factors to anyone due to maintain the quality. এখন দেখেন বিষয়টা হচ্ছে কি, মানে একদম গুগলের যে মেইন বডি যারা আছে, কর্পোরেট বডি, একমাত্র তারা ব্যতীত আমরা দুনিয়ার আর কেউ এটা জানে না যে কিভাবে গুগল আসলে কাজগুলো করে, কাকে কি বেসিসে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, সো আমরা এইটুকু বলতে পারি যে যদি এই কয়েকটা, দ্যাট মিন্স কি তার কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্ট কথার অর্থ কি, লাস্ট ক্লাসে বলছিলাম হোয়াট ইজ কন্টেন্ট। কন্টেন্ট কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট ইটস অনলি অ্যাবাউট দ্য টেক্সট। Content means it's inclusive everything whatever we can have a look on the web pages, like text, videos, images, maps, এই সবগুলোকে বলা হয় কি কন্টেন্টস। আচ্ছা, এখন এই কন্টেন্টে যদি কোয়ালিটি ভালো না থাকে, এখন এমন একটা শব্দ লিখছেন যেটা কিনা গ্রামাটিক্যালি এরর, এমন একটা আর্টিকেল লিখছেন যে আর্টিকেলটা আপনার রিয়েল লাইফের সাথে বা এটার সাথে যায় না, মানুষ 2-4টা লাইন পড়ার পরে বুঝতে পারে যে এটা একটা মানে রাবিশ কন্টেন্ট, তখন কিন্তু এখানে কিন্তু কোনো আপনার কিন্তু কোনো ভিজিটরস এখানে স্টে করবে না বা কোনো অ্যাকশন ফিল করবে না সে। হ্যাঁ, সো সবচাইতে ইম্পর্টেন্ট যে জায়গাটা, আপনার এভরিথিং ইজ ফাইন, আপনার ডোমেইন, হোস্টিং, আপনার পেছনের সমস্ত ব্যাকলিংক সবকিছু আপনার ঠিক আছে, বাট আপনার কন্টেন্টের যে মানে ভ্যালু সেটা খুবই বাজে অবস্থা। সো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে এটা র্যাঙ্ক পাওয়ার জন্য কোনো অবস্থাতে ভালো না। ঠিক আছে, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে এখানে ডোমেইন ফ্যাক্টরস। ডোমেইন একটা ফ্যাক্টরস, ডোমেইনটা কত বছর, এটা বয়স, এটা কতদিন আগে ডোমেইন। ঠিক আছে, বা ডোমেইনের মধ্যে আরেকটা বিষয় বলে রাখি, ডোমেইনের নামকরণ নিয়ে কিছু কথা। ডোমেইন মানে কি আমরা লাস্ট ক্লাসে বলছিলাম না, ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। এখন এই নামকরণ নিয়েও কথা আছে। ডোমেইনটার নামকরণ যদি এমনটা হয় যে আপনি যেমন একজন কি বলে যে for example you teach the people how to drive the car, আপনার একটা প্রতিষ্ঠান আছে যেখানে কার ড্রাইভ করা শেখান মানুষকে। ঠিক আছে, এখন আপনি যদি এটা নিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট বানান এবং ওয়েবসাইটের মধ্যে যদি নামই দেন howtodrivecar.com, বিষয়টা দেখেন কিন্তু। ঠিক আছে, মানে তার ওই কি বলে যেমন দারাজ, আপনি একটু আগে যে কথা বললেন দারাজ, এখন দারাজের সাথে কি তাদের বিজনেসের সাথে তাদের নামকরণ এটা কোনোভাবে কোনো জায়গায় মিল আছে বলে মনে করেন? আপনি কি বুঝবেন যে দারাজ দেশে কি মিন করতেছে?
তাই না? বাগডুম একটু আগে দেখলাম আমরা সার্চ করতে গিয়ে বাগডুম.com, বাগডুম হাট্টিমা টিম এই সে আগেকার মানে ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? কিন্তু তারা কিন্তু কাজ করছে ই-কমার্স নিয়ে। বিষয়টা দেখেন, টুইটার, হ্যাঁ, টুইট কথার অর্থ কি? ওই যে মানে পাখির শব্দ যেটা, না তাই না? এখন টুইটার যারা কিনা পাখিদের শব্দ বা এরকম কিছু একটা, হ্যাঁ, তাহলে দেখেন ফেসবুক এটা মোটামুটি কিছু একটা যায় মানুষের ফেস নিয়ে বা মানুষের ইমেজ নিয়ে, হ্যাঁ, এগুলো করে। তো দেখেন তাহলে কি এখন যদি আপনার ওই যেটা বললাম যে হাউ টু ড্রাইভ কার ডট কম দিয়ে যদি আপনি যদি একটা ডোমেইন নামকরণ করেন, তাহলে এটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ ডোমেইন। এগুলো আমরা পরে শিখাবো যে ইএমডি, এক্সাক্ট ম্যাচ ডোমেইন, মানে আপনার বিজনেসের ধরনের সাথে এক্স্যাক্টলি হুবহু নামটা আপনি ইউজ করতেছেন। তো এটা এক সময় ছিল, বেশ অনেক বছর আগে এটা অলরেডি গুগল ব্যান করে দিয়েছে। এই কারণেই যে অনেক কমপ্লেন করে, যে যারা বিভিন্ন কার ড্রাইভার ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারা কমপ্লেন করে যে আপনি ওকে এই নাম দিয়ে দিচ্ছেন, এখন আমি র্যাঙ্ক করতে গেলে, হ্যাঁ, যেমন আমি এখন ইউজ করতেছি যেমন bluesky.com, মানে ফর এক্সাম্পল আমারও মানে গাড়ি চালানোর বিজনেস আছে, আবার ওই ভদ্রলোক সে নামটা আগে গুগল দিয়েছে তাকে হাউ টু ড্রাইভ কার ডট কম, এখন এই যে bluesky.com সে গুগল কমপ্লেন করতেছে যে আপনি তাকে এই নামটা দেওয়ার কারণে আমি আমার গুগল র্যাঙ্ক করতে পারছি না। বিষয়টা বুঝতে পারছেন কি? মানে এটাকে বলা এক্সাক্ট ম্যাচ ডোমেইন। তো এই ডোমেইন নেম গুলো নিয়ে আমাদের কথা আছে, এগুলো পরে আমাদের হবে, বাট এটাও একটা ফ্যাক্টর, আপনি কি নামটা ইউজ করতেছেন এটাও একটা ফ্যাক্টর। হ্যাঁ, তারপর ইউজার ইন্টারাকশন। ইউজার ইন্টারাকশন বলতে আমরা বোঝাচ্ছি এখানে যে আপনার যে ইউজার বা আপনার যে ভিজিটরস তাদের ইন্টারাকশনটা কিরকম ছিল আপনার যখন আপনি লাইভ ছিলেন, আপনার যখন ওয়েবসাইটে লাইভে ছিল, একজন ইউজার সে কতক্ষণ সময় স্পেন্ড করলো এখানে। গুগল তার ইউজার ইন্টারাকশনটা কিভাবে সে টের পায়? যখন নাকি আপনার জিনিস পড়তে ভালো লাগবে তখন নিঃসন্দেহে আপনি ঢুকে নিয়ে 2-1 মিনিটের মধ্যে আপনি কিন্তু বেরিয়ে পড়বেন এখান থেকে, আপনি একটু স্টে করবেন এখানে, আপনি দেখবেন, রিসার্চ করবেন, আপনি ওইখান থেকে বিভিন্ন জায়গায় আপনি আরো যে সমস্ত ব্যাকলিঙ্ক গুলো আছে সেগুলোতে যাবেন, তাই না? আর যদি দেখে যে মনে করেন যেটা আমার জন্য যায় না বা এটা আমার জন্য আই ডোন্ট লাইক ইট, ঠিক আছে, তাহলে কিন্তু গুগল বুঝে ফেলবে যে ঘটনা কি, এখানে ভিজিটরস এই সাইটে 1000 ভিজিটরস কিন্তু অ্যাকশন ফিল করে না একজনও, তার মানে কি নিঃসন্দেহে তার প্রোডাক্ট ভালো নাই। একটা দোকানে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে, বাট ওই দোকান থেকে কেউ কোনো প্রোডাক্ট কিনে না, তার মানে বুঝতে হবে কি এই প্রোডাক্টটা এর এক্সপায়ার প্রোডাক্ট অথবা 2 নাম্বার প্রোডাক্ট নিয়ে এসে মার্কেটে সেগুলো বিজনেস করতেছে, তাই না? আর যদি এরকম হয় যে সারাদিন লোক আসে মাত্র 5 জন, বাট 5 জনই প্রোডাক্ট কিনে, দ্যাট মিন্স কি আপনার প্রোডাক্টের মান ভালো। তো গুগলটাও এরকম যে তাদের ফ্যাক্টরস গুলো তারা এইভাবে সিলেক্ট করে। আচ্ছা, ওয়ান পেজ ফ্যাক্টরস হচ্ছে একটা পেজ বা একটা ওয়েবসাইট ও একটা ওয়েব পেজ যখন আমরা ডেভেলপ করি, ঠিক তখন এটা লাইভ করার সময় আমরা দুটা ওয়েতে কাজ করতে হয়। একটা হলো সার্চ ইঞ্জিনের জন্য কাজ করতে হয় যাতে সার্চ ইঞ্জিন আমাদেরকে খুঁজে পায়, আর একটা হচ্ছে আমাদের যে অডিয়েন্স তারা আমাদেরকে কিভাবে খুঁজে পাবে। দ্যাট মিন্স এখানে দুটা ওয়েতে কাজ করতে হয় অন পেজে। প্রথম কাজ করতে হয় যে গুগল আমাকে কিভাবে চিনবে যে আমি মার্কেটে আছি, তার জন্য গুগলের সাথে আমাদের কিছু ব্যাপার আছে যেগুলো যে সমস্ত টুলস গুলো আমাদেরকে মানে গুগলে পরিচয় করে দিতে হবে যে এই আমার বিষয়, এই আমার মেটা ট্যাগ, এই আমার আমার টাইটেল ট্যাগ, এই আমার মেটা ডেসক্রিপশন, এগুলো পরে বলবো এগুলো কি। আবার আরেকটা কাজ করতে হয় যে গুগল তো আমাকে চিনলো, কিন্তু এখন আমার ভিজিটরস আমাকে চিনবে কিভাবে, তার জন্য আবার বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এগুলো আমাদের পরে শিখাবো আমরা, ঠিক আছে। আর হচ্ছে অফ পেজ কথার অর্থ হচ্ছে যে আপনার ওয়েবসাইট অলরেডি ডেভেলপ করা হয়ে গেছে, এটা লাইভ করা হয়ে গেছে, এখন এই লিংকটা নিয়ে এখন এই যে clickvalley.com, যে এই যে একটা শব্দ clickvalley.com বা এই যে একটা লিংক, এই লিংকটা আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি, তাই না? বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে, বিভিন্ন ফোরামের মধ্যে, যেমন আপনারা দুজন ফ্রেন্ড মিলে আপনারা দুজন মানে চ্যাট করতেছেন, তার মধ্যে আমি ঢুকে পড়লাম, বা আপনাদের তিনজনের একটা গ্রুপ, আপনারা একটা ডিসকাস করতেছেন একটা প্রোডাক্ট নিয়ে, সেখানে আমিও আপনাদের গ্রুপের মেম্বার হয়ে গেলাম, মেম্বার হয়ে বা আমাদের আপনাদের আলোচনার মধ্যে থেকেই আমি আমার মার্কেটিং স্ট্র্যাটেজির আমি এখানে কি করলাম, মেক করলাম যে হ্যাঁ এখানে তো clickvalley.com নামে একটা ব্যাপার আছে, এরকম, ঠিক আছে। দ্যাট মিন্স কি আমি আপনাদের গ্রুপের একজন হয়ে আমি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি করতেছি। তো এগুলোকে বলা হয় যে অফ পেজ অপটিমাইজেশন, ঠিক আছে। দ্যাট মিন্স আমরা এখানে দেখলাম
content quality, number one, the best and the top priority from the Google search engine is content quality. Second is domain factors. Third is user interaction, on-page factors, and last one is off-page factors. তাহলে এইগুলো আমাদের বলা হয় যে গুগলের সার্চ ইঞ্জিনের ফ্যাক্টরস। আচ্ছা, এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন এই যে লাস্টে একটা শব্দ লিখছি এখানে, ট্রাই নট টু এনফোর্স only on one factor mentioned above, you may get penalty from Google. আবার এখানে অনেকে আছে যে সে অন পেজ ঠিক করে নাই বা অফ পেজ ঠিক করে নাই, সে শুধু তার কন্টেন্ট নিয়ে বসে আছে, তাহলে কি হবে? হবে না। কারণটা হচ্ছে যে গুগল একটা ব্যালেন্স ওয়েতে একটা কাস্টমারকে সে ইভ্যালুয়েট করে। একটা মানুষ যেরকম তার সুস্থ হতে গেলে তার চোখ, মুখ, নাক, কান, তার হাত পা সবকিছু সে সুস্থ থাকতে হবে, ঠিক এরকম একটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক আপ করতে গেলে আপনার সবগুলো বিষয়ে আপনার একটা ওভারঅল আপনাকে একটা মানে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে। এখন দেখেন এখানে যদি আপনি যে কোনো একটা পলিসির উপর আপনি যদি বেশি পরিমাণে এনফোর্স করেন আর বাকিগুলোতে আপনার কোনো খবর নাই, যেমন ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই, এই যে দারাজ আপনি যেটা বললেন দারাজের কিন্তু বিভিন্ন ধরনের তাদের অ্যাপস তারা আছে, এখানে তাদের সোশ্যাল মিডিয়া আছে, তারা বিভিন্ন ইমেল মার্কেটিং করে, তারা সার্চ ইঞ্জিনের মধ্যে কাজ করতেছে, গুগলে তাদের খুঁজে পাওয়া যায়, তাই না? দ্যাট মিনস তারপরে আবার তারা কি মানে যতগুলো ওয়েতে মানুষ ইন্টারনেটে ইন করে, মানুষ বেসিক্যালি তিনটা অ্যাক্টিভিটির মাধ্যমে তারা অনলাইন জগতে ঢুকে। এক হচ্ছে নাম্বার ওয়ান ইজ দ্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে, আপনি কিছুই জানেন না, শুধু সার্চ ইঞ্জিনের সাথে সার্চ করেন আপনি পেয়ে যাবেন, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। সেকেন্ড হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ অনলাইনে ঢুকে, যেমনটা হচ্ছে এখানে ফেসবুক, তারপর এখানে এরকম আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, টুইটার আছে, তারপরে কি আছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মাইস্পেস, পিন্টারেস্ট, তাই না? তারপরে আরো আছে এখানে কোয়ারা আছে, রেডিট আছে, হ্যাঁ, ইয়াহু অ্যান্সার আছে। তো এরকম এই যে এই সবগুলোতে আপনার ইন্টারেস্ট থাকতে হবে, তাহলে শুধু একটার উপরে নির্ভর করেও র্যাঙ্ক করা যায় না, এটা হলো মূল কথা, ঠিক আছে? তারপরে আমরা দেখি যে এখানে ওই যে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদেরকে বারবার শুনতে হবে, যে শব্দগুলোর সাথে যে ওয়ার্ডগুলোর সাথে আমাদের পরিচয় থাকা দরকার, যেমন ওয়েব পেজ। লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ ওয়েব পেজ। ওয়েব পেজ মানে কি? আমরা ওয়েবে ঢুকে যা দেখি প্রত্যেকটাই হচ্ছে একটা ওয়েব পেজ, তাই না? আচ্ছা, ল্যান্ডিং পেজ বলতে আমরা কি বুঝি, এটা লাস্ট ক্লাসে বলছিলাম কিন্তু আমরা ওরিয়েন্টেশন ক্লাসে, যে ল্যান্ডিং পেজ মানে হচ্ছে, কার মনে আছে কি? যে কোনো একটা সাইটে ঢোকার পর একটা পপ আপ করে যে মেসেজের মাধ্যমে আর একটা নতুন পেজ ওপেন হয় এবং সেখানে একটা অ্যাকশন ফিল করতে বলে, আর একটা পেজে প্রবেশ করতে হয়, অথবা সেখানে সে কিছু একটা চায়, আপনার নাম ঠিকানা চায়, আপনার মাস্টার কার্ডের অ্যাড্রেস চায় বা জিমেল অ্যাড্রেস চায়, ঠিক আছে? এবং এটা যখন আপনি যখন অ্যাকশনে ফিল করেন তখন সে আবার সেভ বাটন থাকে অথবা প্রসিড থাকে বা গো থাকে, হ্যাঁ, বা দ্যাট মিন্স এই ডাটাটা সে আবার কোনো জায়গায় স্টক করে, তাই না? আপনার নাম ঠিকানাগুলো এটার সাথে তার ব্যাক এন্ডে এসকিউএল সার্ভার অথবা ডাটাবেস বিভিন্ন আছে, এগুলো ওরাকেল আছে, ওদের সাথে একটা লিংক করা থাকে পেজগুলো, তাই না? এবং এই ডাটাগুলো সে স্টোর করে। আচ্ছা, একটু হ্যাঁ বলবি, হ্যাঁ 1 মিনিট সময় দেন। হ্যাঁ, আমরা এটা, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের এখানে ল্যান্ডিং পেজের কথা হচ্ছিল না। ল্যান্ডিং পেজের একটা एग्जांपल আমি একটা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এখানে যেমন অনেক সময় মানে প্রয়োজন সময় খুঁজে পাওয়া যায় না, যেমন এই যে এখানে একটা www.amybd.com, এটা একটা ট্রাভেল সাইট, amybd.com না? আচ্ছা, এখানে সার্চ করে দেখি আমরা। এটা চিটাগংয়ের একটা ট্রাভেল এজেন্সির একটা সাইট। এইখানে যখন আপনি কিছুক্ষণ স্টে করবেন,
যেমন আমরা এখানে বিভিন্ন প্যাকেজ আর অফার করতেছে না, এই প্যাকেজ অফার করতেছে, এই দেখেন আস্তে করে এখানে সে কি করলো, একটা পেজ এখানে চলে আসলো, তাই না? এই যে একটা পেজ চলে আসলো এবং এখানে সে বলতেছে অনলাইন পেমেন্ট ইজ সিকিউরড বাই দ্য ব্যাংক। এইগুলো হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? অথবা সে এখানে একটা যদি কোনো একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, সেটাও একটা কি ল্যান্ডিং পেজ বলা যায়। আচ্ছা, না এটা তো আমাদের ওয়েবসাইট, এটা তো আমার ওয়েব পেজ, এটা তো মেইন পেজ, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ না ওইখানে লিংক আছে, শুধু লিংক থাকলেই বলবো না আমরা এটাকে ল্যান্ডিং পেজ মানে যে লিংকটা না। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যে একটা অ্যাকশন ফিল করতে বলতে হবে আপনাকে, মানে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে সে কোনো একটা ডেটা নেবে আপনার কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা। আচ্ছা, তারপরে বলছি আমরা এখানে ইউআরএল। ইউআরএলটা কি? যেমন ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তাই না? ইউআরএল নামে পরিচিত, সবাই আমরা ইউআরএল বলি। অনেকে জিজ্ঞাসা করে থাকে যে হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশনস অফ ইউআরএল, ঠিক আছে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই ইউআরএলটা হচ্ছে একটা সাইটের, এই যে এই জায়গাটাতে আমরা যাই লিখি, এটা হচ্ছে আমাদের ইউআরএল সাইট। হ্যাঁ, এখানে www.amybd.com, তারপরে স্ল্যাশ দিয়ে যদি আরো অন্য কিছু থাকে, যেমন আমরা এইখানে যদি ক্লিক করি, এখানে যদি কোনো লিংক যেহেতু নাই, আচ্ছা এনিওয়ে, এই যেমন এখানে play.google.com, তারপরে স্ল্যাশ দিয়ে এখানে স্টোর অ্যাপস ডিটেইলস, এই টোটালটা হচ্ছে তার একটা ইউআরএল, কি ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট যাচ্ছি আমরা এখানে লিংক। লিংক কথাটার সাথে এটার কার্যক্রমের সাথে অনেকটা মিল আছে। লিংক মানে হচ্ছে যে এখানে একটা জায়গা থেকে কোনো একটা অ্যাকশন করার মাধ্যমে যদি সে অন্য একটা পেজ আমাদেরকে যদি সে নিয়ে যায়, দ্যাট মিন্স তার সাথে এই পেজের একটা লিংক থাকে, ঠিক বা একটা রিলেশন থাকে, ঠিক আছে? একটা সম্পর্ক, একটা লিংক। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দিস টু পেজেস? এবং এগুলোকে আমরা আপনাদের লিংকের মাধ্যমে আমরা এগুলোকে বুঝতে পারি। এবং এই লিংকের মধ্যে আবার কিছু কথা আছে, একটা হচ্ছে ব্যাক লিংক, একটা হচ্ছে শুধু লিংক। ব্যাক লিংক এবং অথবা অনেকে বলে থাকে যে আপ লিংক এবং ব্যাক লিংক। হ্যাঁ, আপ লিংক, আপলোড লিংক অথবা ব্যাকলোড লিংক, অনেক ভাবে বলে এটি, ঠিক আছে? দ্যাট মিন্স আপনার একটা আর্টিকেল লিখছেন, আপনি এই আর্টিকেল থেকে ছোট্ট একটা শব্দ, এই শব্দটার মাঝখানে মাউসটা নেওয়ার সাথে সাথে মাউসটা ফিঙ্গার মতো হয়ে যায়। আমরা দেখি একটু, না আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। যেমন ব্লগ সাইট খুঁজি আমরা, যেমন এখানে যদি আমরা লিখি, এখানে কি নিয়ে লেখা যায়, ফর এক্সাম্পল, আচ্ছা ট্রাভেল ব্লগ। এই যেখানে লিখছে একজনে হাউ টু স্টার্ট এ সাকসেসফুল ট্রাভেল ব্লগ। আচ্ছা, এটা সার্চ করে দেখি এর মধ্যে কোনো ব্যাকলিংক তারা ইউজ করেছে কিনা। এগুলো একটা ব্লগ সাইট, ঠিক আছে? যেমন এই যে এগুলো কি এখানে, এই যে এইখানে কি, বিকজ ইজ দ্য ফার্স্ট স্টেপ টু বিকামিং এ সাকসেসফুল ট্রাভেল ব্লগার। এবং এইখানে কিন্তু দেখেন মাউসটা যখন আমরা নেই তখন সে কিন্তু ভিন্ন কোনো কিছু সে কিন্তু শো করে না। বাট যখনই আমি এই লাইনটার উপর যখন আমার মাউসটা নিয়ে আসি, তখন এই মাউসটা কিন্তু কি হয়, অ্যাক্টিভ হয়, সরি এই লাইনটা কিন্তু অ্যাক্টিভ হয় এবং সে তার, এবং এখানে এই যে দেখেন একটা ফিঙ্গার শো করতেছে এখানে, তাই না? দ্যাট মিন্স এখানে ক্লিক করলে সে আমাকে অন্য কোথাও নিয়ে যাবে, তাই না? অন্য কোথাও নিয়ে যাবে। সেই জায়গাটা কোথায়? আমরা যদি সরাসরি এখানে ক্লিক করি তাহলে এই পেজটা চেঞ্জ হয়ে ওই লিংক পেজে চলে যাবে। অথবা আমরা যদি এখানে রাইট ক্লিক করে নিয়ে যদি এখানে যদি ফার্স্ট ওপেন লিংক ইন নিউ ট্যাব, এগুলো হচ্ছে একটা ট্যাব, হ্যাঁ, যেমন এই যেগুলো একটা ট্যাব। এখন আমি যদি এখানে যদি রাইট ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, দ্যাট মিন্স এই পেজটা এখানেই থাকলো, আমাদের জন্য অন্য নতুন একটা পেজ সে ওপেন করে দিল, অন্য একটা ডিফারেন্ট ট্যাব, নিউ ট্যাব। এবং এই ট্যাব থেকে আমরা দেখতে পারবো যে সে একটা রেফার করলো আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই না? এক পেজ থেকে সে আমাদেরকে অন্য পেজে সে রেফার করলো। তাহলে এটা হচ্ছে আমাদের কি কি আউটবাউন্ড লিংক। এই লিংকটাকে বলবো আউটবাউন্ড লিংক, মানে যে লিংক থেকে ক্লিক করলে আমরা বেরিয়ে অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে কি আমাদের আউটবাউন্ড লিংক। আর যদি এখানে যদি আমরা ক্লিক করে দেখি, দ্যাট মিন্স এই পেজের জন্য আমাদের আগের যে জায়গাটা এটা হচ্ছে কি, তাহলে এই পেজের জন্য সেটা হচ্ছে কি ইনবাউন্ড লিংক।
তাই না বিষয়টা? এখানে ইনবাউন্ড লিংক এবং আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংকের কথা হচ্ছে যে আমি এখানে ক্লিক করার পর এখানে আউট হয়ে আমি অন্য একটা পেজে যাব, আর যেখানে গেলাম ওই পেজের জন্য হবে কি ব্যাক লিংক হবে অথবা ইনবাউন্ড লিংক হবে। এবার কি আপনার মানে বিষয়টা ক্লিয়ার তো না? ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এখানে কন্টেন্ট যেটা বলছিলাম আমরা, কন্টেন্ট এখানে টেক্সট, ভিডিও, ইমেজ, অডিও সবগুলোকে কন্টেন্ট বলা হয়। দ্যাট মিন্স ভিজিটর অথবা ট্রাফিক, এটা নিয়েও কথা বলছিলাম আমরা লাস্ট ক্লাসে, যে আমাদের যে কাস্টমার মূলত, ঠিক আছে, যারা আমাদের ক্রেতা অথবা যারা আমাদের স্টুডেন্ট বা যারা আমাদের এখানে কি বলে যে আমাদের ভিউয়ার্স, এদের সবাইকে আমরা বলবো কি ভিজিটর্স অথবা ট্রাফিক, আচ্ছা, অথবা অডিয়েন্স। আচ্ছা, কনভার্সন রেট কথার অর্থ হচ্ছে যে একটা কাজের মাধ্যমে যদি কোনো একটা অ্যাকশন সে কেউ ফিল করে, সে একটা প্রোডাক্ট কিনলো আমার কাছ থেকে, দ্যাট মিন্স এটা সে আমার কি বিজনেসে কনভার্ট করলো, আমার এই অ্যাকশনটা বিজনেসে কনভার্ট হলো, বা আমার এই আর্টিকেলটা কাউকে জানার মাধ্যমে একটা নলেজ আমি তাকে ট্রান্সফার করতে পারলাম, দ্যাট মিন্স কি সে কনভার্ট হলো, আমার কি বলে নলেজে কনভার্ট হলো সে, তাই না? সো আমাদেরকে নলেজ অথবা কনভার্সন রেট। আচ্ছা, কিওয়ার্ড মানে কি? এটা একটা বিশেষ একটা শব্দ বা একটা স্পেসিফিক একটা ওয়ার্ড যেটা দিয়ে আমরা বিশেষ কিছু একটা খুঁজতে চাচ্ছি বা খুঁজে বের করতে চাচ্ছি, এটা বলা হয় কি কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের অনেক টেকনিক অ্যাপ্লাই করে এই কিওয়ার্ডগুলো আমাদের বের করতে হবে। যে আমার তো এখন সবকিছু আছে, আমার এভরিথিং ইজ available, right? Like I have websites, I have e-commerce site, I have everything, I have products, like I have payment gateway, everything is clear. But এখানে মানুষ আমাকে খুঁজে বের করবে সেটা আমি করি নাই। দ্যাট মিন্স কি আমার কোনো মানে আমাকে খুঁজে বের করার কোনো শব্দই আমি তৈরি করিনি, দ্যাট মিন্স ওটাও কিন্তু একটা ইউজলেস, তাই না? So what like the millions, it's a $1 million of and it's a million traffics and million billion and trillions traffic. এবং এদের মধ্যে থেকে কোন শব্দটা ব্যবহার করলে আমাকে খুঁজে পাবে সেই শব্দটা সম্পর্কে আমাকে সচেতন ধারণা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, মেটা ডেসক্রিপশন, সরি মেটা ইনফরমেশন। মেটা ইনফরমেশন বলতে কি বোঝায় আমরা একটু দেখি। মেটা ইনফরমেশন অথবা মেটা ডেসক্রিপশন। আচ্ছা, মেটা ইনফরমেশন বলতে যেমন এই যে আমাদের এখানে একটা সাইট ছিল না, যে ট্রাভেল ব্লগ, আপনাদের তো দেখতে বলতে সমস্যা হচ্ছে, যাই হোক এটা আসলে ভিউ বড় করার কোনো ওয়ে তো নাই। এনিওয়ে, সো ট্রাভেল ব্লগ নিচে এই যে দুই লাইনের একটা এখানে একটা কি বলে একটা ডেফিনিশন দেওয়া আছে, অথবা একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দেওয়া আছে যে হোয়াট ইজ দিস আর্টিকেল ইজ অ্যাবাউট, অথবা এই সাইটটা কি রিলেটেড। ফর এক্সাম্পল তারা যেটা লিখেছে এখানে, দ্য ট্রাভেল ব্লগ সাইট create free travel blogs to share with friends, family and the world. Join the world's friendliest travel community. এই যে শব্দটা সে লিখছে এটা কিন্তু শুধু আপনাকে বোঝানোর জন্য যে হোয়াট ইজ দিস আর্টিকেল অথবা হোয়াট ইজ দিস ব্লগ অথবা হোয়াট ইজ দিস ওয়েবসাইট ইজ অ্যাবাউট, এটা কি রিলেটেড, এটা শুধু বোঝানোর জন্য। এটা আবার সবসময় যে থাকবে বা সবসময় দিতে হবে এমনটাও না, মানে দেয় আর একটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য সাইটটাকে, ঠিক আছে? কারণ এটার ভিতরে কি আছে, অনেকেই আছে এরকম যে সে ঢুকে খুঁজে বের করে দেখার মতো সময় সে দিবে না। এই যে একটা লাইন পড়ে তার মধ্যে একটা কনসেপ্ট গ্রো হবে যে মানে আমি যেটা খুঁজছি সেটা এক্স্যাক্টলি এটাই কিনা, ঠিক আছে? এবং টাইপস অফ এসইও, আরেকটা কথা বলে রাখি যে আমরা এখানে 3 ধরনের এসইও अवेलेबल আছে। এসইওটা 3 ধরনের হয়, একটা হচ্ছে হোয়াইট এসইও, হোয়াইট হ্যাট এসইও, আরটা হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এই শব্দগুলো আমরা পরে আরো পরিচিত হব, বাট আপনাদেরকে আগেই একটু অ্যালার্ম করে দেই, একটু রিমাইন্ড করে দেই যে আমরা কিন্তু হোয়াইট হ্যাট এসইও নিয়ে কথা বলছি। কারণটা হচ্ছে যে হোয়াইট হ্যাট এসইও বলতে এসইও করার জন্য যে প্রপার ওয়ে, যেটা কিনা অথরাইজড বাই দ্য গুগল সার্চ ইঞ্জিনস, এবং তাদের যে কিছু কোড অফ কন্ডাক্ট আছে বা তাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, এগুলো মেইনটেইন করে যারা কিনা এসইও করে তাদেরকে বলা হয় কি, তারা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এবং এটাতে নিঃসন্দেহে আপনার সাকসেসটা হয়তো একটু সময় লাগবে, বাট এটা কিন্তু লাইফ লং স্টেবল হবে। আর গ্রে হ্যাট এসইও কথার অর্থ হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি
এমন কোন সার্ভিস প্রোভাইডার আপনি শরণাপন্ন হলেন যারা কিনা ওই ছোট ছোট কিছু কিছু কাজ তারা সার্ভিস প্রোভাইড করে। অ্যাকচুয়ালি আপনার কাজ হচ্ছে খুঁজে বের করা কোথায় অডিয়েন্স আছে, আপনার খুঁজে বের করার কথা যে কোথায় গেলে আপনার ট্রাফিকটা বাড়াতে পারবেন আপনি। বাট আপনি সেটা না করে আপনি বললেন কি একটা ছোট্ট একটা প্যাকেজ, যেমন একজনে কেউ বলতেছে যে ঠিক আছে তুমি আমাকে যেমন you spend $20, I'll give you 2000 email address। এরকম অনেকেই আছে যারা কিনা এই ছোট ছোট বিজনেস তারা করে। যেমন তার কাছে 2000 ইউএস এর ক্লায়েন্টস বা ইউএস এর ক্যালিফোর্নিয়া স্টেটস এর এই একটা স্পেসিফিক এর একটা রিজনের 2000 ইমেল অ্যাড্রেস তার কাছে আছে। সে বিভিন্ন জায়গা থেকে এটা সার্চ করে সে বের করছে, এটা ইয়াহু, তারপর এখানে বিভিন্ন ইয়েলো পেজ বা যাই বলেন এগুলো থেকে সে করছে। এখন সে ওই 2000 ইমেল অ্যাড্রেস আপনার কাছে বিক্রি করবে $20 মাধ্যমে। এবার আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমার তো আসলে এসইও করতেছি আমি, সো এইটুকু সার্ভিস না আমি না হয় এটা কিনে নিলাম, ঠিক আছে। সো এটা হলো কি মানে অ্যাকচুয়ালি আপনি সবাই মেনটেন করছেন, বাট ছোট্ট একটা কাজের জন্য আপনি অন্য কাউকে হায়ার করে একটা পেইড একটা মেথড দিয়ে আপনি কাজটা করে নিলেন। সো এটা হচ্ছে কি গ্রে হ্যাট। আরেকটা হচ্ছে কি যে ব্ল্যাক হ্যাট এসইও। এটা টোটালি মানে মার্কেট এক ধরনের গ্যাম্বলিং হয় টোটালি আপনার ভিপিএন টিপিএন যা সব এলোমেলো করে নিয়ে তারপর আপনার এমন জায়গা থেকে অনেকটা সময় বিভিন্ন হ্যাকারস এগুলো কাজগুলো করে থাকে, বিভিন্ন স্প্যাম যারা করে বা স্প্যামিং মানে করে যারা কিনা মার্কেটে আসে, এবং তারা জানে যে দুদিন আগে আর পরে গুগল আমাকে ঠিকই সেগুলো ধরে ফেলবে একসময়। কারণ গুগলের সার্চ ইঞ্জিনের তাদের এতই পাওয়ার যে এগুলো বের করে তাদের কাছে কোনো ব্যাপার না, একটু সময়ের ব্যাপার শুধু। সো অনেকে আছে এরকম যে তারা বিভিন্ন টিকিট সেল করে, অথবা ফর এক্সাম্পল লাইক ওয়ার্ল্ড কাপের সময় বিভিন্ন ধরনের গ্যাম্বলিং গুলো হয়, ঠিক আছে। তারা জানে যে আমার ইটস এ কাইন্ড অফ এ সিজনাল বিজনেস, ঠিক আছে। এরপর আমার এই সাইট সে ব্যান করে দিবে না কি করবে আই ডোন্ট কেয়ার, বাট উইদিন দিস 2 মান্থস রাইট, মানে উইদিন দিস 2 মান্থস এর মধ্যে সে বড় একটা অ্যামাউন্ট সে কিন্তু কামায় নেয়, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি মানে কি বলে মানে একটা শর্ট টার্ম কোনো টেকনিক অ্যাপ্লাই করে বিকল্প মানে একটা শর্টকাট ওয়ে মানে অ্যাপ্লাই করে যারা কিনা ভিন্নভাবে এই ধরনের কাজগুলো করে থাকে, এগুলো হয় কি ব্ল্যাক হ্যাট এসইও, ঠিক আছে। সো এগুলো আমরা শিখবো না, আমরা শিখবো হচ্ছে হোয়াইট এসইও, যেটা কিনা একদম মানে জেনুইনলি মার্কেটে টিকে থাকতে গেলে যা করতে হয় বা যেভাবে করতে হয়, ঠিক আছে। তবে তার আগে একটা কথা বলে রাখি যে দেয়ার ইজ নো 100% গ্যারান্টি যে এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো করলেই যে আপনি একদম গুগলের টপ র্যাঙ্কে চলে আসবেন তাও না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে, ঠিক আছে। আপনাকে প্রতিনিয়তই মার্কেটে টিকে থাকতে গেলে, র্যাঙ্কে টিকে থাকতে গেলে বা ফার্স্ট পেজে টিকে থাকতে গেলে আপনাকে প্রতিনিয়ত কাজগুলো চালিয়ে যেতে হবে। এখানে অনেকে আছে যে সেকেন্ড পেজ থার্ড পেজ এসে তারা আটকে আছে, আর একটু ড্রাইভ দিলেই কিন্তু ফার্স্ট পেজে চলে আসে, বাট ওইটুকু করতে তাদের অনেকের কিন্তু অনেক সময় লেগে যায়, ঠিক আছে। বা অনেক সময় অনেকে কাজ বন্ধ করে বসে থাকে, তাদের ব্যাকলিংক তারা তৈরি করে না, তাদের ইন্টারাকশনসটা ওইরকম ভাবে তারা কাজে লাগায় না, ঠিক আছে। এনিওয়ে আমাদের এই কোর্সটাতে আমরা যেভাবে এসইও গুলো শিখবো, এই নাম্বার 8 এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা আমাদের আসলে কোর্সের মেথড গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতেছি এখানে, যে হাউ উই আর গোইং টু কমপ্লিট দিস টোটাল এসইও প্রসেস। আর এখানে আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড সিলেকশন থেকে শুরু করব আমরা আগে। এখানে অনেকে অনেকভাবে আপনাদের এসইও শেখাবে, এবং কেউ কেউ শিখাবে শুধু আপনার নিজের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য, কোনো বাইরের কাজ না করার জন্য। আবার কেউ কেউ বলবে শুধু আপনি এসইও শিখবেন ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্কে কাজ করার জন্য, নিজের বিজনেস কিভাবে ডেভেলপ করবে সেগুলো শেখানো যাবে না, হ্যাঁ এরকম। আবার অনেকে এভাবে শেখায়, ঠিক আছে। কেউ আছে অফ পেজ দিয়ে শুরু করে, আমি যখন প্রথমে কাজ শিখছি তখন অফ পেজের পর আমি কিন্তু কাজ শুরু করছি, এবং শিখতে শিখতে পর যখন দেখলাম যে যেটা কিনা লাস্টে শিখলাম সেটা আমার প্রথম শেখার কথা, ঠিক আছে। মানে এরকম অবস্থা। এবং এটা করতে গিয়ে আমি নিজেও বিভিন্ন, আমি এখনো আপনাদের মতো আমি কিন্তু এখন নিজেও আমি কিন্তু স্টাডি করি প্রচুর। আপনাদেরকে পড়ানোর পাশাপাশি আমার নিজের বিজনেস মেইনটেইন করার পাশাপাশি আমার নিজেকে আপডেটেড রাখার জন্য বিভিন্ন বড় বড় যারা কিনা মার্কেট প্লেসে যারা কিনা বিজনেস, তাদের বিভিন্ন ধরনের আর্টিকেল, তাদের বিভিন্ন ব্লগ সাইট আমি স্টাডি করি যে মার্কেটে কে কিভাবে বিজনেস গুলো করতেছে, ঠিক আছে। তো নিজেকে আপডেট থাকতে হবে। তো যেটা বলছিলাম যে কিওয়ার্ড সিলেকশন দিয়ে আমরা কিওয়ার্ড কিভাবে আমরা সিলেকশন করব, আমরা কিওয়ার্ড কিভাবে, এই যে কিওয়ার্ড শব্দটা বললাম, হ্যাঁ এই কিওয়ার্ডটা আমরা কিভাবে কাজ করব, কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, কোন শব্দের কিরকম ভলিউম, আমরা এগুলো কিভাবে শিখবো,
এগুলোর আমাদের এখানে কথা হবে। তারপর কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েট করবো আমরা কিভাবে। অনেকে আছে যে তাদের ইংলিশের কি বলে যে স্কিলস, হ্যাঁ, তাদের খুবই ভালো এবং ওরা খুব ভালো আর্টিকেল লিখতে পারে, তো তাদের জন্য অনেকটা সহজ। বাট হাউ অ্যাবাউট দোজ গাইজ are having a super class strategy of business but don't know how to write the contents? তো তাদের তাহলে কি উপায়টা? এখন আপনার বিজনেসের সবকিছু বোঝেন আপনি, বাট আপনার আর্টিকেল লেখা সম্ভব না, তার মানে কি এই যে আপনি বিজনেস থেমে থাকবেন? অবশ্যই না। কারণ হচ্ছে যে এটা আপনার কাজ না, আপনি করতে বসছেন বিজনেস। ফর এক্সাম্পল, আপনি নিজের বিজনেস ডেভেলপ করেন, এটা আপনার নিজস্ব বিজনেস। যারা কন্টেন্ট লিখে তাদেরকে হায়ার করেন, তাই না বিষয়টা? এক কন্টেন্টের উপর আপনি যদি মাসের পর মাস আপনি কন্টেন্ট লিখতে যদি আপনার সময় ব্যয় করে ফেলেন, আর অন্যান্য প্ল্যাটফর্ম আপনি কিভাবে করবেন? আর ওগুলো করতে করতে ততদিন আপনার ইনকাম জেনারেট হবে কবে থেকে? এটা ইনফিনিটিভ টাইপ কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক, এবার সবাই শিখাবো যে কিভাবে আর্টিকেল লিখতে হয়, কিভাবে আর্টিকেল লেখা যায়। ঠিক আছে, আমি নিজেও কন্টেন্ট লিখি, আমি নিজেও আর্টিকেলস লিখি, এবং যখন দেখি যে একটা স্পেসিফিক একটা বিষয়ের উপর আমার আর্টিকেল লিখতে হচ্ছে, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট পার্টিকুলার নলেজ অ্যাবাউট ইট, ইন দ্যাট কেস আই গট নো ওয়ে, বাট আই হ্যাভ টু সার্চ ফর দ্য রাইট পারসন, যে কিনা আমাকে প্রোভাইড করতে পারে সঠিক আর্টিকেলটা কি। ঠিক আছে, সো বড় বড় যারা বিজনেসম্যান আমরা ওদেরকে দেখেছি যে তারা কন্টেন্ট হায়ার করে নেয়। ঠিক আছে, এগুলো পরের বিষয়। অন পেজ অপটিমাইজেশন এন্ড অফ পেজ অপটিমাইজেশন, এই মূলত চারটা আমাদের এই কোর্সের মধ্যে থাকবে, এবং দেয়ার ইজ নো কনস্ট্যান্ট প্রসেস। এখানে নির্দিষ্ট কোনো কনস্ট্যান্ট প্রসেস না যেটা দিয়ে আপনি ওয়েব পেজে র্যাঙ্কিং দিয়ে আপনি থাকতে পারবেন, রাদার ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আর ইন্টেনশনটা হচ্ছে আমাদের এই এসইও শেখার, যে আমরা আমাদের ক্লায়েন্টসের জব করব। অনেকে আমাদের ক্লায়েন্টসের জব করতে হবে, কেউ আপওয়ার্কে, কেউ ফ্রিল্যান্সার, অথবা কেউ এখানে ফাইবারে, বা কেউ এখানে আপওয়ার্ক ম্যাক্রো ওয়ার্কার বা গুরু, হ্যাঁ, তারপরে এখানে আবার আছে সিপিএ গ্রিপ, মানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এগুলোতে কাজ করতে হবে। বা আরেকজন আছে এখানে যে ফর এক্সাম্পল ওন ওয়েবসাইট ফর ইউর এক্সিস্টিং বিজনেস, আপনার নিজস্ব একটা বিজনেস আছে, সেটা আপনার পান সুপারির দোকানে থাকুক না কেন, অসুবিধা নেই। ঠিক আছে, বাট ওটাকে আপনি চাচ্ছেন যে আমি এখন ডিজিটাল মার্কেটিং এ ঢুকবো আমার এক্সিস্টিং বিজনেসটাকে প্রমোট করার জন্য। ঠিক আছে, বা আমি এখানে যেমন ফর এক্সাম্পল আমি এখানে আমাদের মানে কি বলে হ্যান্ডমেড প্রোডাক্টস নিয়ে কাজ করি, তাই না? এখন এটাকে আমি চাচ্ছি যে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে আসার জন্য, এবং এর জন্য আমার একমাত্র ওয়ান অ্যান্ড ওয়ানলি ওয়ে ইজ আই হ্যাভ টু এন্টার টু দ্য রিয়েল মার্কেট, এন্ড হুইচ ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এর জন্য আমার কিছু শিখতে হতে পারে। অথবা অনেকে আছে কর্পোরেট ওয়েবসাইট, বিভিন্ন কর্পোরেট ওয়েবসাইটের জন্য বিভিন্ন, যেমন ফর এক্সাম্পল লাইক গ্রামোফোন, বাংলা লিংক। ঠিক আছে, ওরা বলছে যে আমার কিছু কাজ আছে, এসইও করে দাও তোমরা। ঠিক আছে, আমার এই একটা প্যাকেজ নিয়ে আসছে, আমি মানে এই পরিমাণ টাকা ফ্লেক্সিলোড করলে এই পরিমাণ বোনাস, তাই না? এই যে বিভিন্ন ধরনের অফার গুলো দেওয়া হয়, বিভিন্ন অফার আছে না, বিভিন্ন সিজনাল অফার থাকে। এখন এই অফার গুলো তারা কিভাবে মানুষকে প্রমোট করবে? ওই সময় তারা কিন্তু প্রচুর পরিমাণ, বাংলাদেশে কিন্তু আপনারা জানেন না যে হিউজ নাম্বার অফ মার্কেট প্লেস তৈরি হচ্ছে যারা কিনা এসইও কাজ জানে তাদের জন্য। আপনার যে শুধুমাত্র ওই ইন্টারন্যাশনাল কাজ করতে হবে তাও না, লোকাল মার্কেটে প্রচুর ডিমান্ড বাড়তেছে এখন। তারা দে আর রিয়েলি সার্চিং ফর এক্সপার্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি ওই সাইটটাকে বা ওই বাংলা লিংক বলেন, বা আমি যেটা বলছিলাম যে গ্রামোফোন, ওদের যদি কোনো বিশেষ কোনো প্যাকেজ যদি আপনাকে প্রমোট করতে বলা হয়, ওটা হচ্ছে কি একটা কর্পোরেট একটা ওয়েবসাইটকে আপনি র্যাঙ্ক আপ করার জন্য আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ করছেন। অথবা কি আবার আছে এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট করবে, অ্যামাজন অ্যাফিলিয়েট নিজে একটা সাইট তৈরি করে নিয়ে সেই সাইট থেকে অ্যামাজন অ্যাপ্রুভাল নিয়ে সে তার প্রোডাক্টগুলো অডিয়েন্স সে অ্যাট্রাক্ট করবে, এবং প্রোডাক্টগুলো সে অ্যামাজনের মাধ্যমে সে বিক্রি করবে, এবং বিক্রি করার মাধ্যমে সে কি করবে, অ্যারাউন্ড 6 to 10% কমিশন সে পাবে অ্যামাজনের কাছ থেকে, তাই না? আমাদের এখনো amazon.com-টা দেখিনি এখনো কেউ, না? এটা হাউ ডাজ ইট লুকস লাইক? ঠিক আছে, একটু দেখে নিই যে আসলে মানে এটা কতটুকু সত্য। এখানে যেমন যদি এখানে অ্যামাজন, এটা হচ্ছে আমাদের amazon.com এর একটা ইন্টারফেস, এবং এখানে আমরা নিচে যদি মানে ক্রল করে আমরা যদি এখানে স্ক্রল করে যদি আমরা একদম নিচের দিকে চলে আসি, তাহলে দেখবো এখানে
এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, হ্যাঁ এটা এটা বোধহয় ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে 100% দেওয়া আছে। এটা কি আসলে ব্লারটা এরকম তো হওয়ার কথা না বোধহয়, না? এটা আমার তাহলে ই করতে হবে, ওদেরকে টেকনিশিয়ানকে কল করতে হবে, কারণ এটা যদি আমার খুব ব্র্যান্ড নিউ, আমি জাস্ট রিসেন্টলি কিনেছি এটা, বাট হয়তো কোনো সেটিং এ কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা এখানে আমরা দেখবো, এখানে এই যে এখানে আর্নিং এর, এটা আপনার বাসায় গিয়ে দেখেন, আর সমস্যা নাই, এখানে না দেখতে পারলেও আপনার ভিডিও তো হচ্ছে এখানে, হ্যাঁ আপনার যা আমরা বলতেছি, আমার কথা এবং স্ক্রিনে যা যা দেখতে পাচ্ছেন এই সবই রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ এটা বাসায় নিয়ে প্লে করলেও আপনি দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট এখানে আপনি একটু খালি খেয়াল রাখেন যে এখানে এটাতে ছিল, আমার সবকিছুই আপনাদের রেকর্ড করে দেওয়া হচ্ছে, এগুলো আমাদের বাসায় দেখতে পারবেন। তো এখানে দেখেন যে আর্ন, এখানে গেট আপ টু 10% ইন অ্যাডভার্টাইজিং ফিস, ঠিক আছে? এখানে কিন্তু অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট করার চমৎকার একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করে রাখেছে আমাদের জন্য, হ্যাঁ এবং আপ টু 10% পর্যন্ত আমরা, আবার কোনো জায়গায় এর চেয়ে বেশিও হয়। আপনি যদি ইউএস এর কোনো জায়গাতে বসে আপনাদের বিজনেস করতে থাকেন, কোন কোন প্রোডাক্টে আপ টু 25% পর্যন্ত, 20% পর্যন্ত হয়, ঠিক আছে? এটা কিন্তু মানে ভ্যারি করে, বাট সর্বনিম্ন 6%। এবং তাতেও যে পরিমাণ ইনকাম মানুষ করে এই অ্যাফিলিয়েট করে, তাতে আমাদের মতো বাংলাদেশিদের জন্য ইটস এ হিউজ, ঠিক আছে? আরটা হচ্ছে এখানে যে সিপিএ মার্কেটিং, সিপিএ টা আসলে আমার একটু এখানে ইয়ে আছে, মানে আমি আই ডোন্ট রিয়েলি লাইক ইট, বাট সাম গাইস সামটাইম দে জাস্ট গিভ আপ देयर প্যাশনস। অনেকেই তারা বলে যে আসলে আর হচ্ছে না, আমার আর চলছে না এখন, ঠিক আছে? মানে আমি আর এখন মানে সার্ভাইভ করতে পারছি না, অ্যাটলিস্ট আমাকে কোনো না কোনো একটা আর্ন করতে হবে, ফ্যামিলিতে প্রেশার আছে, তারপর নিজের কমিটমেন্ট আছে, হ্যাঁ যাই হোক। তো ওরা মানে যেটা করার সময় যে পাশাপাশি তারা সিপিএ মার্কেটিং নিয়ে তারা কাজ করতে থাকে, ঠিক আছে? এবং এইখানে তারা বিভিন্ন সিপিএ, কথার অর্থ হচ্ছে এখানে কস্ট পার অ্যাকশন, যে কোনো কস্ট একটা অ্যাকশন ফিল করার মাধ্যমে আপনাকে টাকা ইনকাম করা যায়, ঠিক আছে? এবং এই কাজগুলো খুবই ছোট ছোট কাজ, বাট এখানে এটা কোনো পার্মানেন্ট কোনো ইনকামের ওয়ে না, ঠিক আছে? এইগুলো নিয়ে পরে আমাদের কথা হবে যে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং, বাট আমরা প্রোফাইলগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে ক্লায়েন্ট ফেস করতে হয় এগুলো নিয়ে আমাদের মোটামুটি আপনাদের একটা সচেতন ধারণা দিয়ে দেওয়া হবে একটা কোর্সের মানে একটা পর্যায়ে, যাতে করে আপনাদের নিজেদের ক্যারিয়ারটা কিভাবে গেলে ভালো হয় আপনারা নিজেরাও এটা যাতে চুজ করতে পারেন, ঠিক আছে? অথবা আদার্স। এই হচ্ছে আমাদের এসইও নিয়ে এতক্ষণের কথাবার্তা, যে আমরা আসলে কেন এই ইন্ডাস্ট্রিতে আমরা কাজ শিখতে চাচ্ছি এবং এর জন্য আমাদের কি কি করতে হতে পারে, ঠিক আছে? তার একটা মোটামুটি একটা খুবই ছোট্ট কিছু আলোচনা। এখানে আপনাদের কোনো কিছু জানার বা কোনো কিছু মানে প্রশ্ন করা আছে কিনা? এতক্ষণ যে আলোচনাগুলো করলাম তার মধ্যে থেকে কোনো আলোচনা বা কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থেকে থাকে তাহলে আমরা একটু অ্যাডভান্স হবো আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ বেসিক ক্লাস। এটা আমরা অ্যাকচুয়ালি আমরা ইন ডেপথ আলোচনা করব আমরা আমাদের নেক্সট ক্লাসে, দ্যাট মিন্স আগামীকালকে, ঠিক আছে? আগামীকালকে আমাদের যে ডেপথ কিছু আলোচনা হবে, আর প্র্যাকটিক্যালি আমরা আলোচনা শুরু করব আমাদের আরো কয়েকটা ক্লাসের পর, মানে যে অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে বাসায় করে দেখাতে হবে ক্লাসে, এই কাজগুলো করব আমাদের আর একটু পরে। তার মানে তার আগ দিয়ে আপনাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া, আসলে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? আর যখন নাকি আমরা আমাদের বাসায় বসে বসে আমাদের অ্যাসাইনমেন্টগুলো করা শুরু করব, তখন কিন্তু আর অন্য কোনো দিকে আর খেয়াল করার সময় পাবেন না, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, যে যেদিন থেকে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে আপনারা মনে রাখবেন ওই দিন থেকে আপনার নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য কাজ শুরু হয়ে গেল। পোর্টফোলিও বলতে আপনার নিজের প্রোফাইল। আপনি একটা ক্লায়েন্টসকে যখন আপনি একটা ফেস করবেন, একটা ইন্টারভিউ ফেস করবেন, যখন ক্লায়েন্টস আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইউর স্কিল ইজ অ্যাবাউট,
and are you capable enough to complete my project? হ্যাঁ, যখন এই ধরনের কিছু প্রশ্ন যখন করবে যে তুমি এমন কি প্রজেক্ট করেছো যেটা কিনা আমি তোমাকে বিলিভ করবো যে ইউ আর ক্যাপেবল এনাফ, তখন ওই যে অ্যাসাইনমেন্ট গুলো যারা করবেন ওগুলাই আপনার জন্য কি একটা প্রোফাইল দিয়ে দাঁড়াবে। এবার বুঝতে পারলেন? মানে ক্লাসে আমাদেরকে যে কাজগুলো আমরা করব সেই কাজগুলোই আপনারা সেভ করে একটা ফাইলে একটা বা এখানে গুগল ড্রাইভে বা যেখানে পারেন আপনারা সেভ করে রেখে দেবেন। এগুলো পরে কাজে লাগবে, বিভিন্ন মার্কেট প্লেসে যখন নিজেরা কাজ করতে চাবেন তখন এগুলো আপনাদের হেল্প করবে, অথবা এটা একটা ডকুমেন্টেশন রয়ে গেল যে হ্যাঁ দিস আর দ্য প্ল্যাটফর্মস আই হ্যাভ ক্রিয়েটেড। ঠিক আছে? তবে আরেকটা কথা বলে রাখি যে সার্চ ইঞ্জিন কাজ শেখা মানে যে আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারে কাজ করার জন্য কাজ শেখা তা কিন্তু না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং যারা এগুলো বলে তারা সত্যিকার অর্থে তাদের নলেজ ব্যাংকটা খুবই লিমিটেড। কারণ হচ্ছে এরকম, আমি আপনাকে কেন এই কথাটা বললাম, যে এটা বাংলাদেশের প্রচলন আছে। আপনাকে বিশ্বাস হয় যে আমি নিজে এখন পর্যন্ত আমার কোনো আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে আমার কোনো অ্যাকাউন্ট নাই। ঠিক আছে? কারণ হচ্ছে যে এই এসইও দিয়ে যে কাজগুলো করা যায় সারা ওয়ার্ল্ডে তার মধ্যে অ্যারাউন্ড 5% ফুলফিল করে না এই ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্কের কাজ। অথচ বাংলাদেশে আউটসোর্সিং মানেই মানুষ শুধু বুঝে যে এখানে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার অথবা এই রিলেটেড যে সমস্ত মার্কেট প্লেস গুলো আছে। ঠিক আছে? মানে টোটাল এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির 5% রিকোয়ারমেন্টসও এই মার্কেট প্লেস বা আমরা মানে যেগুলো নিয়ে বললাম আপওয়ার্ক, আগে সেটা ওডেস্ক, ওডেস্ক থেকে এখন ওডেস্কটা অনেক সময় দেখবেন আপনারা odesk.com ছিল আগে, সেটার নাম চেঞ্জ হয়ে এখন হয়েছে এটা আপওয়ার্ক। এবং ইল্যান্স আরেকটা আছে, ইল্যান্সটাও আপওয়ার্কের সাথে তারা জয়েন্ট ভেঞ্চার করে নিয়েছে এখন। তো মানুষ আউটসোর্সিং মানে এগুলোই বুঝে। ঠিক আছে? বাট এগুলো ছাড়াই আপনি নিজে আপনার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য অনেক ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনার ইনকাম জেনারেট করতে পারেন। ঠিক আছে? এবং এবং একটা স্টেবল লাইফ ক্যারিয়ার হয়ে যায়। এনিওয়ে, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কিছু কথা বলবো, খুবই বেসিক কিছু কথা। আমরা ডিটেইলস আজকে যাব না, আগামীকালকে ক্লাসে আমাদের প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাউ উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার ল্যাপটপ অথবা ডেস্কটপ। আমরা আমাদের কম্পিউটারটাকে সার্চ ইঞ্জিনে সার্চ রেজাল্ট মানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য উপযোগী করে তুলতে হবে আমাদের। আমাদের কম্পিউটার যেমন এখানে ছোট করে দেখাই, আমার যে কম্পিউটারের যে যে টুলস গুলো আমি ব্যবহার করি, নিঃসন্দেহে আপনি বাসায় গিয়ে যখন দেখবেন আপনার কম্পিউটার অন করার পর এই টুলস গুলো আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে? এই টুলস গুলো আপনি নিঃসন্দেহে পাবেন না, এগুলো এক্সটেনশন, মোস্টলি অফ এক্সটেনশনস। ঠিক আছে? এখন এগুলো এবং এক্সটেনশন কোনটা কি ব্যবহার কিভাবে করব, এটা আমি যদি রেডি করে না আমি আমার কম্পিউটারটাকে, তাহলে তো আমি রিসার্চ করতে পারবো না, তাই না? সো আমাকে কম্পিউটার রেডি করতে হবে যে সো দ্যাট আই ক্যান রিসার্চ মাই কিওয়ার্ড। যেমন এখানে আমার অন করা, যেমন কিওয়ার্ড এভরিওয়্যার, একটু ছোট্ট করে দেখাই। যেমন আমরা গুগলে ঢুকি, যেমন আমরা এখানে লিখলাম যে ট্রাভেল, আমি শুধু লিখলাম এখানে কি যে ট্রাভেলের পরে আমি যদি ট্রাভেল ব্লগ লিখে আমি এখানে এন্টার করি, এন্টার করার পর আমার কিওয়ার্ডটা তাহলে কি হলো, এখানে ট্রাভেল ব্লগ। অ্যাকচুয়ালি আমি লিখেছিলাম ট্রাভেল, কিন্তু ব্লগটা সে কিন্তু সাজেস্ট করেছে আমাকে, গুগল আমাকে সাজেস্ট করেছে যে তুমি কি ব্লগ নিতে চাচ্ছ নাকি। দ্যাট মিন্স ট্রাভেল লেখার সাথে সাথে বাকি লেখাটুকু, এই যে ব্লগ লেখাটুকু সে আমাকে সাজেস্ট করলো। দ্যাট মিন্স এটা হচ্ছে কি গুগল সার্চ ইঞ্জিনের সাজেস্টেড কিওয়ার্ড। দেখেন কত অ্যাডভান্স টেকনোলজিতে আমরা আছি। অথবা আপনি অন্য যে কোনো টেকনোলজি, আপনাদের কি মনে হয় মানে যে কোনো একটা যে কোনো কিওয়ার্ড আপনার কি মনে হয় আপনার, যে কোনটা বলেন তো দেখি। এনি কাইন্ড অফ আপনি চাচ্ছেন যে এই বিজনেস করবেন, এখন এই বিজনেস করার জন্য আপনার কি ধরনের কিওয়ার্ড আপনি এখানে খুঁজে যাচ্ছেন।
অথবা আপনি চাচ্ছেন এখানে এমন কিছু একটা, যেমন কি বলে যে সেফটি বুট, যদিও এটা আমার আমার বিজনেস রিলেটেড সাথে যায়, আমি সেফটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে। যেমন এখানে সেফটি, এই দেখেন সেফটি লিখলাম, লেখার পর এই যে বাকি যে সাজেশনস গুলো গুগল আমাকে দিচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করছে যে আর ইউ গোইং টু রাইট দ্য সেফটি ফার্স্ট, অথবা সেফটি নট গ্যারান্টিড, অথবা সেফটি শিওরস, অথবা সেফটি প্লাস প্রাইভেট লিমিটেড। মানে এই যে এই বাকি যে এগুলো অটোমেটিক্যালি সে পপ আপ করলো এখানে, এটা হচ্ছে আমাদের কি গুগলস এর সার্চ ইঞ্জিনের সাজেস্টেড কিওয়ার্ড। আচ্ছা, তাহলে আমি মনে করলাম ঠিক আছে, ওকে ফাইন, সেফটি শুজ ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে কিন্তু বাই ডিফল্ট সে আমাকে কিন্তু ইমেজ দেখাচ্ছে এবং ম্যাপ দেখাচ্ছে। তারপরে এখানে যেমন এটাতে রিলেটেড দেখেন টাঙ্গাইল বাটা স্টোর, আমি সার্চ করলাম গুগলে সেফটি শুজ, সে আমাকে দেখাচ্ছে টাঙ্গাইল বাটা স্টোর। হাউ ইজ পসিবল? গুগল কি করে জানলো যে আমি টাঙ্গাইলে বসে সার্চ করতেছি, তাই না? এটা কেন সে আমাদেরকে আফ্রিকাটা দেখালো না? লোকেশনটা ফ্যাক্টর, ইটস আইপি ফ্যাক্টর, ঠিক আছে। আইপি ট্র্যাক করতেছে গুগল, এবং সে খুব চমৎকার ভাবে সে ধরে নিচ্ছে এই যে দেখেন নিচে এখানে এই যে এটা বাংলাদেশ এবং এই যে টাঙ্গাইল থেকে বসে আমি এখানে সার্চ করতেছি, তাই না? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে যে এই আমাকে সেই কিওয়ার্ড জেনারেট করে দিচ্ছে, এবং এখানে আমি যদি এরপর যেটা স্পেস দেই তাহলে এখানে তো মানে কি ডাবল ওয়ার্ড হয়ে গেছে, তাই না? এখানে মানে এখানে দুটো ওয়ার্ড আছে, সেফটি একটা ওয়ার্ড, শুজ একটা ওয়ার্ড। এখানে স্পেস দিলে সে কিন্তু তারপরে থার্ড ওয়ার্ড নিয়ে আরো বেশ কিছু রিলেটেড কিছু সার্চ আমাকে দেখাচ্ছে এখানে, যেমন সেফটি শুজ প্রাইস, নাকি সেফটি শুজ বাটা, অথবা সেফটি শুজ ক্যাট ব্র্যান্ডস, ঠিক আছে, এগুলো। এবং তার নিচে দেখাচ্ছে এখানে কি রিলেটেড সার্চ, এই যে রিসার্চ অথবা সার্চ রিলেটেড টু সেফটি শুজ। নিচে এখানে আরো বেশ কিছু সাজেশন সে আমাদেরকে প্রোভাইড করছে, যেগুলো কিনা আমরা চুজ করতে পারি। এবং আরেকটা চমৎকার বিষয় হচ্ছে এইখানে কিওয়ার্ড এভরিওয়্যার নামে আমরা একটা টুলস ব্যবহার করি, যে টুলসের মাধ্যমে আপনারা বাসা যদি এই এক্সটেনশন আপনি ইউজ না করেন তাহলে এটা দেখতে পাবেন না। যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে সে প্রচুর পরিমাণ আমাদেরকে কিছু কিওয়ার্ড শো করছে, এবং কোন কিওয়ার্ডের ভলিউম কি, কোন কিওয়ার্ডের সিপিসি কত, কোন কিওয়ার্ডের কম্পিটিশন কি, এগুলো আমাদেরকে সে শো করছে এখানে। একটু মানে ইন জেনারেলি না গিয়ে, ইন ডিটেইলস না গিয়ে আমরা এটা আলোচনা করে দিই, তাতে আগামীকালকে ক্লাস আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে যে ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম, এবং সার্চ ভলিউম মানে কি, যেমন সেফটি শুজ বাটা, এই যে একটা শব্দ এখানে বা এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে কতজন লোক পার মান্থ গুগলে সার্চ করছে, মান্থলি পার মান্থ কতজন ট্রাফিক বা কতজন ভিজিটরস এই শব্দটা ব্যবহার করে গুগলে সার্চ করতেছে, সেই সংখ্যাটা হচ্ছে 6600 ভলিউম। দ্যাট মিন্স দিস ইজ দ্য সার্চ ভলিউম অফ, ঠিক আছে। এবং এটার ক্লিক সিপিসি কথা হচ্ছে যে ক্লিক পার কস্ট, মানে প্রতিটা ক্লিক করার সাথে সাথে কত পরিমাণ বা কত সেন্ট টাকা আপনাকে দিতে হচ্ছে বা আপনি পাচ্ছেন, ঠিক আছে। আপনি একটা সাইট র্যাঙ্ক আপ করে নিয়েছেন এখানে, ফর এক্সাম্পল আপনার একটা সাইট আছে, আপনার কোনো প্রোডাক্ট সেল হয় নাই, আপনার কোনো প্রোডাক্টও নাই, আপনি আমাদের টাঙ্গাইলের ভালো একটা লোকেশনের নাম বলতো যেটাতে মানুষ জানতে চায় বা খুঁজতে চায়, একটা ভিজিট বা একটা হিস্টোরিক্যাল প্লেস, অথবা একটা হেরিটেজ বা একটা কালচারাল একটা ইভেন্ট বা বাইরে কিছু একটা, যাই হোক টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, তাই এটা তো একটা এডুকেশনাল ইনস্টিটিউট, কিন্তু হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইল তাঁতের শাড়ি না? আচ্ছা, টাঙ্গাইল তাঁতের শাড়ি ভালো একটা শব্দ। এখন এই তাঁত বোধহয় এটার কি, এটার ইংলিশ বোধহয় তাঁতই বোধহয়, TATNT বোধহয় এরকম কিছু একটা বোঝায়, হ্যাঁ
হ্যাঁ ইউটিলিটি বা অন্য কিছু হবে। এনিওয়ে এটা পরে না হয় আমাদের আলোচনা, এটা আমি জানি না সত্যি কথা, ভালো একটা শব্দ। এনিওয়ে, তো এখন এটা নিয়ে যদি আমরা একটা আর্টিকেল তৈরি করি, এটা নিয়ে আমরা যদি একটা আর্টিকেল বা একটা ওয়েব পেজ যদি আমরা তৈরি করি, যে টাঙ্গাইলে কোথায় কি কি আছে, কোথায় গেলে কোরাবের চমচম পাওয়া যাবে, কোথায় গেলে তাঁতের শাড়ি কেনা যাবে, কোথায় গেলে হিস্টোরিক্যাল প্লেস দেখতে পারবো আমরা, ওই যে 201টা গম্বুজ মসজিদ, কি এখানে কয়টা 201টা নাকি কয়টা 201টা না, ওই যে গোপালপুরে, হ্যাঁ এরকম আছে। তারপরে এখানে যেমন আমাদের কি আছে, আতিয়া জামে মসজিদ, প্রায় 500-600 বছরের পুরাতন মসজিদ, তাই না? এই যে এগুলো মানুষ রিসার্চ করে এগুলো। তো এখন আপনার কাজ হচ্ছে আপনি এরকম একটা আর্টিকেল তৈরি করলেন যে টাঙ্গাইলের মানে টাঙ্গাইল মানে মানুষ যারা কিন্তু টাঙ্গাইল সম্পর্কে জানে না, তাদেরকে আপনি বিভিন্ন প্লেস সম্পর্কে বা এর হিস্ট্রি সম্পর্কে মানুষকে বোঝাবেন। তাতে কি তাহলে কোনো প্রোডাক্ট সেল করছেন না? এখানে সেল করছেন না কিন্তু, বাট এটা দিয়েও কিন্তু আপনি আনবিলিভেবল অ্যামাউন্ট অফ মানি ইউ ক্যান আর্ন। সেটা কিভাবে? যেমন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেই ওয়েবসাইটের মধ্যে খুব সুন্দর করে আপনার কন্টেন্টস গুলো রেডি করলেন, সেই কন্টেন্টস এর মধ্যে আপনি ভিডিও দিলেন, ইমেজ দিলেন, বিভিন্ন আর্টিকেল লিখলেন, লেখার পর সেটা একটা সাইট র‍্যাঙ্ক করার জন্য কিছু এসইও করলেন, কিছু টুলস নিয়ে কাজ করলেন, হ্যাঁ করে যখন নাকি আপনার এখানে অডিয়েন্স আসা শুরু করলো, তখন এই ট্রাফিকিং যখন আসলো, এই যে প্রতিটা ভিউয়ার্সের জন্য প্রতিটা ক্লিক পার কস্ট আপনার তখন এই দিকে আর্ন হবে। ঠিক আছে? দ্যাট মিনস আপনার যদি এখানে 6600 যদি এখানে আপনার সার্চ ভলিউম থাকে, এটা সিপিসি রেট পার মান্থ সে কিরকম আর্ন করে দেখি একটু। ওকে, এখানে দেখলাম আমরা যে 6600 মাল্টিপ্লাই 0.06, $396, $396, which is equivalent to গতকাল ইয়েস্টারডে আমি গতকালকে মাস্টার কার্ডে টপ আপ করেছি আমি 84 টাকা কত পয়সা জানি এখন বর্তমান কারেন্সি রেট। ঠিক আছে, আচ্ছা ধরেন 84। তারপর দেখেন এই যে 33,264 টাকা, এটা কিন্তু মানে চোখ বন্ধ করে কিছুই করে নাই এই ভদ্রলোকের, মানে সে করেছে কি জাস্ট তার এই গুগলে শুধু মানুষ সাথে মানে তার এই সাইটগুলোতে মানে কি একবার ভিউ করছে এবং বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, তার জন্য এখানে কিন্তু এই টাকা সে আর্ন করবে। আচ্ছা, সেকেন্ড আসেন আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাই, একটা আর্টিকেল, যেমন এগুলো তো আমাদের এখানে কি বলে যে ই কমার্স সাইট, আচ্ছা যে কোনো একটা ট্রাভেল সাইট নিয়ে একটা নিউ পেজ ওপেন করছি এখানে, এবং এই নিউ পেজের মধ্যে এই ভদ্রলোক সে কি করেছে, দ্য টপ 15 ট্রাভেল ব্লগস ইউ মাস্ট রিড, সেই শব্দটা লিখছে এখানে, তাই না? যেমন এখানে স্টাক ইন, হ্যাঁ এগুলো সে লিখছে। এই দেখেন এই যে এখানে কিন্তু ল্যান্ডিং পেজ চলে আসলো না, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম বা ইমেল অ্যাড্রেস আছে। ঠিক আছে, এখন আমরা শিখতে পাচ্ছি আস্তে আস্তে, গুড। এখন দেখেন এই যে এখানে একটা অ্যাড, সে কিন্তু ট্রাভেল করতেছে, এখানে কি সোলো ট্রাভেলার বা বিভিন্ন ইটি করতেছে, এখানে এই যে একটা এই 10% ডিসকাউন্ট, আচ্ছা সে অ্যাডসেন্সের সাথে বোধহয় কাজ করছে না এই ভদ্রলোক এখনো। আমরা অন্য একটা দেখি, অ্যাডসেন্স কথার অর্থ হচ্ছে যে গুগলের অ্যাডভার্টাইজমেন্ট আর একটা বিশাল বড় একটা বিজনেস ফ্যাক্টর। গুগল আসলে কি, গুগল আমাদের কাছ থেকে আমাদের নলেজ নিয়েই সে কিন্তু বিজনেস করতেছে, তার কিন্তু যা সেটা প্ল্যাটফর্ম তৈরি করে আছে, কিন্তু ইটস এ কাইন্ড অফ সফটওয়্যার। যেমন এখানে যেমন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট,
আপনাকে মনে হয় যে প্রতিদিন মাইক্রোসফট তার নিজের কাজ করে? মাঝে মধ্যে যখন নাকি বিভিন্ন সফটওয়্যার আপগ্রেডেশনের দরকার হয় তখন সে কাজগুলো করে। অথচ দেখেন এই মাইক্রোসফট কিন্তু এখন টপ র্যাঙ্ক অফ দ্য ওয়ান অফ দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার তারা একবার তৈরি করেছে এবং বারবার রিসেলিং এর মাধ্যমে সে কিন্তু টাকা ইনকাম করতেছে। এটা হচ্ছে প্যাসিভ ইনকামের মতো অনেকটা, ইটস নট অনেকটা, ইটস 100% প্যাসিভ ইনকাম। আর অ্যাক্টিভ ইনকাম মানে কি? অ্যাক্টিভ ইনকাম মানে কথা হচ্ছে ফর এক্সাম্পল একটা রিক্সা পুলার, সে এখান থেকে একটা প্যাসেঞ্জার নিয়ে সে বেবিস্টান অথবা সে পুরাতন বাস স্ট্যান্ড সে আপনাকে নিয়ে যাবে। আপনার নামানো শেষ উইদিন 2 মিনিটের মধ্যে আপনাকে তাকে টাকা পে করতে হবে। ঠিক আছে? দ্যাট মিন্স কি আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে সে টাকা পেয়ে গেল। তো এটা হচ্ছে কি তার অ্যাক্টিভ ইনকাম। এখন ধরেন সে যদি রিক্সা না চালায়, সে রিক্সা চালানো বন্ধ করে দিল, তাহলে কি তাকে আপনার টাকা দেবেন? দেবেন না। তাহলে কি এটা হচ্ছে তার অ্যাক্টিভ ইনকাম। সে যতদিন কাজ করতেছে ততদিনের মাধ্যমেই সে টাকা আর্ন করতে পারছে। আর প্যাসিভ ইনকাম হচ্ছে কি আপনি কাজ করবেন একবার আর আর্ন হবে লাইফ লং, লাইফ টাইম। ঠিক আছে? এইখানে আজকে নেটের স্পিডটা যথেষ্ট স্লো, মানে যেখানে বাফারিং হচ্ছে, আমার এখানে কিন্তু বাফারিং করার কথা না। হ্যাঁ, জরুরি হইতেছে না। না ইদানিং ওই যে আমরা কোনো অ্যাডওয়ার্ডস এর থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখছি না। এই দেখছেন, কথা বলতে বলতে এমন একটা সময়, মাই গড। আচ্ছা, আমাদের ভিডিওটা আজকে আমাদের নেক্সট ক্লাসে আমরা আমাদের কিওয়ার্ড